হ্যালো শিক্ষার্থী, আমি মুক্তাদির স্যার আবার তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ পদার্থবিজ্ঞানের ভেক্টরের চতুর্থ লেকচার নিয়ে। আজকে তোমরা এমন একটা সহজ জিনিস আমি তোমাদেরকে পড়াবো যা তোমাদের চলাফেরায় সব জায়গায় লাগবে। আজকে দেখো, আজকে সুন্দর একটা জিনিস আমি পড়াবো যে আমরা সবসময় ঠেলার চেয়ে টানা সহজ, এই জিনিসটা আমরা তোমাদেরকে আজকে দেখাবো। আমরা অনেক সময় দেখি যে ট্রলি ব্যাগগুলো টানে নিয়ে যাই। ট্রলি ব্যাগ কোনো জিনিসকে যদি তোমরা ঠেলা মারো তাহলে দেখবে যে ওটার শক্তি বেশি লাগবে, আর যদি টানে আনো তাহলে শক্তি কম লাগে। এই জিনিসটার উপর আমি আজকে তোমাদেরকে পড়াবো। সেই জিনিসটার নাম হলো ভেক্টর বিভাজন প্রয়োগ। দেখো, আমি লিখছি যে ঠেলা অপেক্ষা টানা সহজ, কোনো জিনিসকে ঠেলা অপেক্ষা টানা সহজ। এখন দেখো, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। কোনো জিনিসকে আমরা যখন ঠেলবো বস্তুটাতে একটা ওজন আছে। ওজন কত? এই যে বস্তুটা, এই বস্তুর ওজন কত? ডাব্লু। এই বস্তুর ওজন কত? ডাব্লু। ডাব্লু ক্রিয়া করতেছে নিচের দিকে। এই যে আমি বল প্রয়োগ করতেছি, এফ বল ক্রিয়া করছি, এফ সরাসরি নিচের দিকে চলছে। এইখানে দুইটা অংশে ভাগ হয়ে যায়। একটা হলো এই যে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, এটা হলো এফ কস থিটা, এটা হলো এফ কস থিটা। আরেকটা অংশ কোথায় যায়? আরেকটা অংশ উলম্ব বরাবর খাড়া নিচের দিকে যায়, সেটা হলো কি এফ সাইন থিটা। এই জন্য বলতেছি যে যদি আমরা বল ঠেলি, কোনো জিনিসকে ঠেলি, তাহলে দুইটা বল ক্রিয়া করে, একটা হলো ওজন আর একটা হলো এফ সাইন থিটা। এই কারণে বস্তুর ওজনটা বাড়ে যায়। আবার যদি টানি তাহলে বস্তুর ওজন তাহলে কত? আপাত ওজন হলো ডাব্লু প্লাস এফ সাইন থিটা। আর যদি আমরা কোনো জিনিসকে আমরা এইভাবে টানলে কি হয়? এই যে টানতেছি, এফ বলে টানতেছি বস্তুটাকে, এটা অনুভূমিকের সঙ্গে কত কোণ করছে? থিটা। তাহলে যার সঙ্গে থিটা কোণ করে সেটা হলো কি এফ কস থিটা। আর একটা অংশ কি বস্তুর ওজন ক্রিয়া করছে নিচের দিকে, ডাব্লু নিচের দিকে ক্রিয়া করছে, আর এফ সাইন থিটা বল উপরের দিকে ক্রিয়া করছে। এই জন্য এটার ওজনটা কমে যাবে, ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। তাহলে বস্তুর ওজন কমে যায়। যদি আমরা কোনো বস্তুকে যে টানি তাহলে বস্তুর ওজনটা কি কমে যায়। তাহলে কত হইল? ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। এই জন্য দেখবা যে তোমরা রিক্সাওয়ালা সামনে থাকে কেন আর আমরা পিছনে বসি কেন? রিক্সাওয়ালা যখন সামনে থাকে তখন ওজনটা আমাদের একটু কম মনে হয়। গরু গাড়ি বা মহিষের গাড়ি যখন সামনে গরু মহিষ থাকে কেন? এই জন্য দেখবে যে পিছনে ওজনটা থাকে, ওজনটা দুইটা অংশে ভাগ দেয়। একটা ওজন প্রকৃত ওজনটা ডাব্লু নিচের দিকে ক্রিয়া করছে, আর এফ সাইন থিটা বল উপরের দিকে করছে। এই জন্য এফ সাইন থিটা বস্তুর ওজনটাকে কিছু প্রশমিত করে, মানে কিছু কমায় দেয়। এই জন্য ঠেলার চেয়ে টানা সহজ। টানলে কি হয়? বস্তু দুইটা অংশে ভাগ হয়ে যায়, ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। আর এইখানের সঙ্গে ঠেললে বস্তুর ওজন বাড়ে যায়, ডাব্লু প্লাস এফ সাইন থিটা। আর এটা হলো ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। এখানে আমি সুন্দরভাবে সব জিনিসগুলো বলেছি। এই কারণে ঠেলার চেয়ে টানা সহজ। তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। তাহলে বুঝছো, যখন কোনো বস্তুকে ঠেলবো তাহলে বস্তুর ওজন তো ক্রিয়া করছে নিচের দিকে, তার সঙ্গে আমার যে বলের দুইটা অংশ আছে এফের, একটা হলো এফ সাইন থিটা, একটা এফ কস থিটা, ডাব্লু প্লাস এম সাইন থিটা। তাহলে বস্তুর ওজনটা বাড়ে গেল। এই জন্য তোমরা প্রিয় শিক্ষার্থীরা কোনো জিনিসকে যখন তোমরা টানা হেঁচড়া করবা, ঠেলিও না, টানিও। ঠেললে কি হবে? ওজন বাড়ে যাবে। আর টানলে কি হবে? ওজন কমে যাবে। ঠেললে ওজন বাড়বে কেমন হবে? ডাব্লু প্লাস এফ সাইন থিটা। আর টানলে বস্তুর ওজন কমে যাবে, ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। তাহলে সহজভাবে তোমরা বাড়িতে কোনো জিনিস যদি টার্নিচার সরাও তাহলে এইভাবে টানাটানি করবা। কি সুন্দর একটা জিনিস তোমাদের শিখাই দিলাম। এখন দেখো, এই জিনিসটাই দেখো, লন রোলার মানে কোনটা জানো? লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। লন রোলার মানে এই যে তোমাদের যে বাড়ির আশপাশে মাঠে, তো এখন তো গ্রামে গঞ্জে সবাই তোমরা ক্রিকেট খেলা শিখছো, এখন মাঠে ঘাটে যে ক্রিকেট খেলতেছো, এই যে লন রোলার মানে এই যে একদম লোহার যে চাকাগুলো আছে, আমরা পিস করি না, আমরা যদি পিস যখন করি তখন আমরা ঠেলি। আবার দেখো যে লন রোলার ওইগুলা ঠেললে কি হবে? ওজনটা বাড়ে যাবে, তাহলে মাটিটা দাবে যাবে। আর টানলে কি হবে? ওজনটা কমে যাবে। এই জন্য লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। এই জিনিসটা দেখছো, ওই জিনিসটা যখন আমরা ঠেলবো তখন দুইটা অংশ ডাব্লু প্লাস এফ সাইন থিটা, আর এটা হলো কি ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। একদম সুন্দরভাবে আমি এখানে উল্লেখ করে দিছি। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝছো জিনিসটা, আমি তোমাকে বুঝাচ্ছি। এখন দেখো আরেকটা মজার জিনিস, সেটা হলো নৌকার গুণ টানা। গুণ মানে বুঝো? গুণ মানে হলো
আমরা যখন নৌকা, যাদের বাড়ির পাশে নদী আছে তারা ভালো করে বুঝতে পারবা, আমাদের বাড়ির পাশে যে নৌকা আছে, আমরা যখন ভরাট নদীতে যখন নৌকা পানি যখন একদম থই থই করে, তখন আমরা কি করে নৌকা দিয়ে চড়ে ওই পারে যখন যাই, ওই পারে গেলে স্রোত আমাদেরকে টানে নিয়ে যেতে পারে। এই জন্য করা আছে কি, এই নৌকার সামনে একটা গুলি মানে একটা একটা মানে লাঠি বা একটা শক্ত জায়গার মধ্যে কিছু দড়ি বাঁধা থাকে। এই দড়িটা কি করে ওই ডাঙ্গায় যে সমস্ত লোক আছে তাদেরকে ফিকায় দেয়। কেন ফিকায় দেয়? না হলে তো নৌকাটাকে স্রোতের দিকে টানে নিয়ে চলে যাবে। ওই তখন কি করে, ওই নৌকাটাকে ওই ডাঙ্গায় যে থাকে তারা কি করে নৌকাটাকে ঠেলে পিছে পিছে টানে টানে নিয়ে আসে। এই দেখো, এই বলে টানে নিয়ে আসে, এই বলে টানে নিয়ে আসে। এখন এই বলে যখন টানে নিয়ে আসে, টানে নিয়ে আসার কারণে এই যে এফ বলে নৌকাটাকে ডাঙ্গার দিকে টানে আনতেছে, ঠিক আছে? তাহলে এফ এই অনুভবের সঙ্গে কত কোণ করছে? থিটা। তাহলে এফ কটা অংশে ভাগ হয়ে গেছে? দুইটা। একটা হলো কি এফ কস থিটা, আর উলম্ব উপাংশ কত? এফ সাইন থিটা। কটা অংশে ভাগ হয়ে গেছে? দুইটা অংশে। একটা হলো এফ সাইন থিটা, আর একটা হলো কি এফ কস থিটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এফ কটা অংশে ভাগ হয়ে গেছে? এফ দুইটা অংশে ভাগ হয়ে গেছে। দেখো এটা থিটা কোণ করছে, এটা হলো এফ কস থিটা, আর এটা হলো এফ সাইন থিটা। আমি আগেই বলছি যে বল কয়টা অংশে ভাগ হয়ে যায়? দুইটা, একটা অনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ। এই এফ কস থিটার কারণে নৌকাটাকে সামনের দিকে যায়, আর এফ সাইন থিটা কি করে? এফ সাইন থিটা বস্তুর বলটাকে প্রশমিত করে। কি প্রশমিত করে? যখন আমরা টানবো, তখন এই যে নাবিক, এইখানে লোকটা, এইখানে যে হালটা আছে, এই যে বৈঠাটা, এই যে একজন নাবিক মনে কর বসে আছে, সে বৈঠাটা দেয়, সে খাড়া নিচের দিকে ক্রিয়া করে। কেন ক্রিয়া করে? এই যে উপরের দিকে বাবা দেখো, এই যে উপরের দিকে এফ সাইন থিটা বল ক্রিয়া করতেছে, এই এফ সাইন থিটা বলকে সে প্রশমিত করে। এফ সাইন থিটা বলটাকে সে প্রশমিত করে। তোমাদের মনে আছে তোমরা যখন ছোটকালে ছিলা, যখন 1-2-তে পড়তা, তখন মেলায় যে তোমাদের বাবা মার কাছে ওই প্লাস্টিকের বল, প্লাস্টিকের খেলনার মোটর গাড়ি এগুলা কিনতা, এবং ওগুলার মাথায় সুতা লাগায়, ওগুলার মাথায় সুতা লাগায়। এই যে এরকম মনে করো একটা মোটর আছে, এটার মাথায় সুতা লাগায়, এরকম সুতা লাগায় তোমরা টানতা, এই যে এইভাবে তোমরা টানতা। তাতে কি হতো? এই টানার কারণে এই মাথাটা উপরের দিকে উঠে যাইত, যাতে এইখানে যদি আমরা নৌকাটাকে যদি এফ বলে যখন যেহেতু টানতেছে, এইটাকে যদি টানে তাহলে নৌকাটা উল্টে যাইতে পারে। এই জন্য এফ সাইন থিটা উপরের দিকে ক্রিয়া করে। এফ সাইন থিটার কারণে নৌকার মধ্যে যে লোকগুলো আছে, এই নৌকার মধ্যে যে লোকগুলো আছে তারা কিন্তু সব পড়ে যাইতে পারে পানির মধ্যে। এই কারণে বৈঠা দ্বারা খাড়া নিচের দিকে ক্রিয়া করে। কিন্তু নাবিক বা বৈঠাওয়ালা বা নৌকাওয়ালা এ কিন্তু নিজেও জানে না যে আসলে কেন সে কাজ করে। দেখছো ফিজিক্স কোন জায়গায় নাই, চলা ফেরা সব জায়গায়। এই যে তোমরা হাঁটতেছো, সেই যে বল, এই যে পায়ের পাতা গোড়ালি দিয়ে একটা পায়ের পাতাটা সামনে দিয়ে সামনের পাতাকে সম্পূর্ণ সোজা রাখি আমরা হাঁটতেছি, ওইখানেও এফ সাইন থিটা এফ কস থিটা ক্রিয়া করতেছে। হ্যাঁ, এখানে এফ সাইন থিটা কি করতেছে? বস্তুর ওজনটাকে প্রশমিত করতেছে। আর এফ কস থিটা কি করছে? বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাইতেছে। আর একটা জিনিস মনে রাখবা, এইখানে তাহলে এখানে এফ সাইন থিটা বলটা কি করতেছে? এই যে উপরের এফ সাইন থিটা বলটাকে বৈঠা দ্বারা কি প্রশমিত করতেছে, তখন নৌকাটা তখন কি করতেছে? সামনের দিকে এফ কস থিটা বলে সামনের দিকে দ্রুত বেগে চলে যাচ্ছে। এর মধ্যে আরেকটা মজার ঘটনা আছে, দেখো যদি এই যে এইটাকে বলে গুণ, এই যে দড়িটা, এই যে দড়ি, সামনে যে দড়িটা আমরা ফিকাই দেই, এটার নাম গুণ। গুণ যত লম্বা হবে বাবা, থিটার পরিমাণটা তত কমে আসবে, থিটার পরিমাণটা তত কমে আসবে। থিটার পরিমাণটা যদি কমে যায়, থিটা কমতে কমতে কত, থিটা সর্বনিম্ন মান 0 ডিগ্রি, তখন এফ কস থিটা, এটা হলো এফ কস থিটা, এটা হলো এফ কস থিটা, তখন থিটার মানটা যখন কমে যাবে তখন কি হবে? এফ এর মানটা বাড়ে যাবে। আর এইখানে থিটার মানটা যখনই কমে যাবে তাহলে এফ এর মানটা কি কমে যাবে, তাহলে এফ কস থিটার মান বাড়ে যাবে। থিটা যত কমে যাবে এফ কস থিটার মান তত বাড়বে, থিটা যত কমে যাবে এফ সাইন থিটার মান তত কমে আসবে। কাজেই থিটা যখন 0 ডিগ্রি হবে তাহলে এফ কস থিটার মান সর্বোচ্চ হবে, আর এফ সাইন থিটার মান সর্বনিম্ন হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং বাড়িতে তোমরা মনে করবা যে এই যে আমাদের মানে বিভিন্ন এলাকা, যে সমস্ত এলাকায় সুপারির গাছ আছে, সেখানে দেখবা যে বাচ্চা কাচ্চাগুলা ওই যে সুপারির খোল আছে, খোল, এই খোলগুলোর মধ্যে একটা মানে টানার জন্য কেউ বসে থাকে খোলের মধ্যে, আর কেউ ধরে কি টানে, এইভাবে টানে। এই যে খোলের মধ্যে বসে থাকে
আর এইখানে খোলের মধ্যে যে ইয়াটা কেউ কেউ ধরে টানে, এই 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 জিনিসটা আছে। এখন খোলের এই যে লম্বাটা, এই যে লম্বা হাতলটা যত লম্বা হবে, তাহলে হাতলটা যত লম্বা হবে থিটার মান তত কমে আসবে, এফ কস থিটার মান তত বাড়ে যাবে, এফ কস থিটার মান তত বাড়ে যাবে, এবং নৌকা তত সামনে, দ্রুত সামনের দিকে। তার মানে আমার কথা হলো দড়িটা যত লম্বা হবে, দড়ি মানে গুণটা যত লম্বা হবে বলের পরিমাণটা তত কম লাগবে, এবং বল কি শক্তি কম লাগবে, নৌকাটা তখন কি সামনের দিকে অ্যাডভান্স হবে। নিশ্চয়ই তোমরা বুঝতেছ। তার মানে গুণ যত লম্বা হবে বলের পরিমাণ তত কম লাগবে, নৌকাটা সামনের দিকে তত দ্রুত বেগে অগ্রসর হবে। হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা এটা জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা আসি, এই দেখো আমি সব কিছু জিনিসগুলা তোমাদের একদম ক্লিয়ার করে লিখে দিছি। দেখো কিভাবে হবে তোমাদেরকে আমি বুঝাই দিলাম, তোমরা সুন্দরভাবে একদম থিটা দেখো, এই যে একদম সুন্দরভাবে, এই যে তার মানে এফ কস থিটা ব্যস্ত অনুপাতিক 1/θ, অর্থাৎ টান বলের অনুভূমিক উপাংশ আলফা গুণের দৈর্ঘ্য আলফা এর অনুভূমিক গুণাংশের সমষ্টি গুণের সৃষ্টি কোণ করে 1/অনুভূমিক গুণ। এখন দেখো ওই যে একটু আগেই বললাম বাবা, নৌকার গুণ যত লম্বা হয় নৌকা তত দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। ব্যাখ্যা করো, ব্যাখ্যাটা উপরেরটা। এখন আমরা আসি, তোমরা নিশ্চয়ই ট্রলি ব্যাগ সম্পর্কে তোমাদের ধারণা আছে। ট্রলি ব্যাগটা কি আমরা কি এইভাবে নিয়ে যাই না এইভাবে আনি? ট্রলির হাতলটা যত লম্বা হয় ট্রলিটা টানতে তত সহজ হয়, কারণ ওই যে হাতল যত লম্বা হবে থিটার মান তত কমে যাবে, বলের উপাংশ এফ কস থিটার মান তত বাড়ে যাবে। ওই জাস্ট ওই জিনিসটাই লিখছি, এই জিনিসটাই লিখছি। এই যে ট্রলি ব্যাগের হাতল লম্বা হলে নৌকা হলে টানার সময় সেটি অনুভূমিকের সাথে কম কোণ উৎপন্ন করবে, ফলে কি টানের অনুভূমিক বেশি হবে এবং ট্রলির ব্যাগকে কি স্থানান্তর করা কি সহজ হবে। এই যে একটি ভারী বস্তুকে অল্প কোণে টেনে নেওয়ার কারণ ব্যাখ্যা করো। ওই যে একটু আগেই বললাম এফ কস থিটার মান, এখন যদি তোমরা টানো তাহলে এফ কস থিটার মান কি বাড়ে যাবে আর এফ সাইন থিটার মান কমে যাবে, এই জন্য ভারী বস্তুকে টানতে খুব সহজ হবে। এখন দেখো বাবা, তোমরা কিন্তু সবাই জানো ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশন বুঝো। আচ্ছা, থ্রি ডাইমেনশন মানে কি? ত্রিমাত্রিক কোণা। এই যে তোমরা ঘরের কোণাগুলো দেখো না বাবা, ঘরের কোণা, এই যে কোণা প্রতিটা ঘরের কোণায় আছে, একটা হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা হলো কি জেড অক্ষ। এই জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষকে তিনটা একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তিনটা একক ভেক্টর, একটার নাম হলো এক্স অক্ষকে আই দ্বারা, ওয়াই অক্ষকে জে দ্বারা এবং জেড অক্ষকে কে দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য এই আই জে কে বলা হয় কি একক ভেক্টর। দেখো এখানে আমি লিখছি যে আয়ত একক ভেক্টর বা আয়তাকার ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর আয়তাকার আই জে কে এই নির্দিষ্ট দেয়। কারণ এটা কেন বলা হইতেছে জানো? তোমাদের একটা জিনিস শিখাই দেই আমি। এই যে আমরা একটা ঘন কাটলাম, এইটাকে বাড়াই দেই, তাহলে এইটা থেকে এইটা কি লম্ব না? এগুলা কি লম্ব না অঙ্কন করছি? এটা দিলাম এক্স অক্ষ, এটাকে বাড়াই দেই, এটা দিলাম ওয়াই অক্ষ, এটা দিলাম কি বাবা জেড অক্ষ। তাহলে প্রতিটা অক্ষের সঙ্গে কি 90 ডিগ্রি কোণ করে। এটাকে আই একক ভেক্টর দ্বারা, এটাকে ওয়াই জে একক ভেক্টর দ্বারা, এটাকে কে একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য বলা হইতেছে আই জে কে বলে আয়ত একক ভেক্টর। এবং এদেরকে আয়ত একক ভেক্টর বা সংশ্লিষ্ট হবে। এবং উদাহরণস্বরূপ ধনাত্মক এক্স অক্ষ দিকে যদি 2 একক ভেক্টর হয় তাহলে এটাকে বলে 2i, যদি এক্স অক্ষের দিকে যদি 2 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2i। ঠিক আছে? আর ঋণাত্মক দিকে যদি যায়, এক্স অক্ষের বামে ঋণাত্মক দিকে যদি যায় তাহলে আমরা এটাকে লিখতে পারবো -2i। এবং ভেক্টরের উপরে অবশ্যই টুপি চিহ্ন দিতে হবে, বুঝছো? যেমন দেখো কেন টুপি চিহ্ন দিতে, তোমরা একটা বিয়ের অনুষ্ঠানে যায়, যদি একটা ছোট বাচ্চাকেও যদি বলা যায়, সে বিয়ের অনুষ্ঠানে যদি 1000 বাচ্চা থাকে, 1000 যদি লোক থাকে, ওই ছোট বাচ্চাটাকে যদি বলা যায়, এই 7-8 বছরের বাচ্চা, যদি তুমি পাত্র কোনটা তুমি বাইর করে দিতে পারবে না, সে বলবে হ্যাঁ ওই যে টুপিওয়ালা যেটা। এই জন্য বেটা
তোমাদেরকে সবসময় বলি যে একক ভেক্টরকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। এই টুপি চিহ্ন না দিলে কিন্তু ভেক্টর হবে না। ভেক্টরের মেইন জিনিস হলো এইটা। এই জন্য আই জে কে বলা হয় কি আয়ত একক ভেক্টর। এখন দেখো আমরা পরের জিনিস যাই, একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টরের মধ্যে পার্থক্য কি? নিশ্চয়ই পার্থক্য আছে। তার মানে নিশ্চয়ই পার্থক্য আছে যে দেখো সকল আয়ত একক ভেক্টর হলো সকল আয়ত একক ভেক্টর হলো একক ভেক্টর, কিন্তু সকল একক ভেক্টর কিন্তু আয়ত একক ভেক্টর নয়। কেবলমাত্র যেসব একক ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেয় এক্স ওয়াই জেড বরাবর ক্রিয়া করে এবং সেসব একক ভেক্টরকে আয়ত বলে। এখন জিনিসটা আমরা কিরকম দেখো, সকল স্যারই ছাত্র, কিন্তু সকল ছাত্র স্যার নয়। কিন্তু স্যার হইতে গেলে কি হইতে হবে? আগে আমাকে স্টুডেন্ট লাইফটা শেষ করে তারপর আসতে হবে। তোমরা এখন স্টুডেন্ট, তোমরা কি স্যার পরিচয় দিতে পারবা? কিন্তু সকল স্যারই ছাত্র, কিন্তু সকল ছাত্র স্যার নয়। তার মানে সকল আয়ত একক ভেক্টর কিন্তু একক ভেক্টর, বাট সকল একক ভেক্টর কিন্তু আয়ত ভেক্টর নয়। দেখো এই জিনিসটা তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝাই দিলাম, একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টরের মধ্যে পার্থক্য। এরপরে আসো, আচ্ছা এখন আমরা আসি ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের অবস্থান ভেক্টর। কি মাত্রে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কিভাবে একক ভেক্টরকে অবস্থান ভেক্টরকে একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যায়। দেখো সুন্দর একটা জিনিস টপিকস আমি এখানে বুঝাই দিচ্ছি। দেখো সুন্দর করে জিনিসটা এখানে দেখো, তিনটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ আছে। আমি তোমাদেরকে বলতেছি যে পি এক্স ওয়াই জেড একটি ত্রিমাত্রিক বিন্দু। দেখো পি বিন্দু হতে জেড অক্ষের উপর পিডি এবং এক্স ওয়াই তলের উপর পিবি লম্ব অঙ্কন করি। বি বিন্দু হতে এক্স অক্ষের উপর এবি এবং ওয়াই অক্ষের উপর বিসি লম্ব অঙ্কন করি। তারপর ওপি এবং ওসি কি করি? যোগ করি। তার মানে এখন আমি চলে আসি যে এক্স অক্ষকে, এইটা এক্স অক্ষকে এক্স আই, এইখানে একটু এইখানে এইটা হবে এক্স আই, এইটা হবে এক্স আই, এটা কিন্তু এক্স আই হবে। এইটা সমান্তরাল, এইটা জেড কে আছে, এটা ওয়াই জে, এইটা ওয়াই জে, এটা ওয়াই জে, এটা এক্স আই, এটা ওয়াই জে। আমি আর একটু সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো দেখো এটা হলো, এইটা হবে না, এটা এক্স আই হবে, এটা হলো এক্স আই একক ভেক্টর। আর এইটার সমান্তরাল, এটা হবে ওয়াই জে ভেক্টর। দেখো তাহলে লম্ব অঙ্কন করছি। এইখানে দেখো ওপি এবং ওপি অবস্থান ভেক্টর, মূলবিন্দু থেকে কোনো বস্তুর অবস্থান যে ভেক্টর নির্দেশ করে তাকে বলে কি অবস্থান ভেক্টর। ওপি অবস্থান ভেক্টর, ওপি এবং ওপি যোগ করি। এখন প্রথমে আসি আমি ও বি পি, এটা একটা ত্রিভুজের তোমরা জানো ত্রিভুজের তিন বাহু যেদিক দিয়ে ক্রিয়া করবে, হ্যাঁ, ত্রিভুজের তৃতীয় বাহুটা ওদের কি করবে? লব্ধি নির্দেশ করবে। তার মানে আমি লিখতে পারবো ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো আমি বুঝাই দিচ্ছি, ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি ভেক্টর প্লাস বিপি, ওপি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। ঠিক আছে, এইটা গেল, এইটা এই ত্রিভুজের খেলো। এখন এই ত্রিভুজে আসে দেখো এইখানে এইটা লব্ধি, এইটা আর এইটা, তাহলে এই ত্রিভুজ ওবিপি হতে পাই। তার মানে এইখানে আমি লিখতে পারবো ওবি ভেক্টর, দেখো ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। এখন দেখো এই ওবি ভেক্টরের মানটা, এই যে ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু, এইখানে বসাই দেই। দেখো তাহলে বসাই দিলে তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। এখন দেখো ওপি মানে কি? আর ভেক্টর,
তার মানে আমরা এখানে লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়ে মানে কি, ওয়ে মানে এক্স ভেক্টর প্লাস এবি মানে কি, এবি মানে ওয়াই ভেক্টর, আর বিপি মানে কি জেড ভেক্টর, জেড ভেক্টর। এবং এইটাকে আমরা লিখব এক্স এর একক ভেক্টর হলো আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এই দেখো যে অবস্থান ভেক্টরকে কি বললাম, অবস্থান ভেক্টরকে কার মাধ্যমে প্রকাশ করলাম, একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। এই যে অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায়। যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় আসে, দ্বিমাত্রিক মানে দুইটা বিন্দু বাবা, এক্স আর ওয়াই দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক হলো যদি এক্স ওয়াই যদি হয়, দ্বিমাত্রিক হলে এটা হলো পি এক্স ওয়াই হতো, এক্স ওয়াই। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় আমরা লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝছো। এবং এটার মান কিভাবে নির্ণয় করে, মডুলাস, তোমরা তো শিখছো মডুলাস। মডুলাস এখন কিভাবে আসে দেখো, শিখাই দিচ্ছি। দেখো মডুলাস তোমরা তো পাইলা যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এখন দেখো ওটা তো চলে গেল, আমরা দুইটা জিনিস পাইছি। কি কি পাইলাম বাবা, আমরা পাইলাম আর ভেক্টর, আমরা পাইলাম দেখো, আমরা পাইলাম আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা কিভাবে, এটার মান কিভাবে আসে, এইটার মান হলো মডুলাস আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার। ঠিক আছে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন দেখো এটা কেন হয়, মানটা কিভাবে আসে দেখো, ও ও ও বিপি একটা সমকোণী ত্রিভুজ। দেখো ও বিপি ত্রিভুজ, ও বিপি হতে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বলো তো বাবা এই ত্রিভুজটার সমকোণী কেন? তোমরা বলছো স্যার দেখতে তো এরকম সমকোণী ত্রিভুজ, কারণ তুমি তো আগেই বলছো যে পিবি লম্ব অঙ্কন করি। তাহলে কোনো ত্রিভুজের একটা বাহু যদি লম্ব হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে বলবো যে এটা সমকোণী ত্রিভুজ। লম্বের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে এখানে বিপি যদি লম্ব হয়ে থাকে, পিবি যদি লম্ব হয়ে থাকে, তাহলে বিপরীত বাহু কোনটা? ওপি। তাহলে আমরা লিখতে পারি ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। ঠিক আছে, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এরপরে আসো দেখো বাবা, এইটাও একটা সমকোণী ত্রিভুজ ও এ বি। তোমার এখন প্রশ্ন হলো স্যার কিভাবে এটা ও এ বি সমকোণী ত্রিভুজ হয়? আরে বোকারা, আমরা আগেই তো বলতেছি যে বি বিন্দু হতে এক্স অক্ষের উপর এবি এবং ওয়াই অক্ষের উপর বিপি লম্বটা নেই। তাহলে এটা লম্বটারও নয়, লম্বের বিপরীত বাহুটা কি বাবা? অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোনটা? ওবি। তাহলে আমরা এই ত্রিভুজটা লিখতে পারি ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস এবি স্কয়ার। কত সুন্দর। তাহলে আমরা এখন ওবির মানটা এখানে বসাই দেই। তাহলে ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। তার মানে তুমি তো জানোই ওইখানে সব মান দেওয়া আছে। এটা হলো আর স্কয়ার, এটা হলো কি এক্স স্কয়ার, এটা হলো কি ওয়াই স্কয়ার, এটা হলো কি জেড স্কয়ার। তার মানে লেখা যাবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ক্লিয়ার? আমি বাবা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলবো। ফিজিক্স আসলে এত সহজ জিনিস, আমাদের চলতে ফিরতে সব জায়গায় ফিজিক্স লাগে, কাজে এইটা নিয়ে ভয় করার কোনো কারণ নাই। এখন দেখো একটা জিনিস তোমাদের দেখাই দিচ্ছি, যে দেখো যদি তোমাদেরকে বলে যে আর ভেক্টর একটা জিনিস দেখো, যদি বলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস 2j মাইনাস 3k, এটার মান কত? সঙ্গে সঙ্গে বলবা মডুলাস আর। মডুলাস আর মানে খালি বাবা কি জানো? আর। মডুলাস মানে মান। তাহলে ভেক্টরটা তুলে দিলাম, ভেক্টরটা তুলে দিলে কি থাকে বেটা? তাহলে কি হবে? হ্যাঁ, তো ভেক্টরটা যদি তুলে দেয় তাহলে কি শুধু আর থাকে। এই জন্য এটাকে মডুলাস, মডুলাস মানে পরম মান। তাহলে আমরা ওইভাবে লিখতে পারি। আমরা জানি রুট ওভার, আমরা একটু আগে বললাম এক্স এর সহগ কোনটা, এখানে আই এর সহগ কোনটা? 2 হোল স্কয়ার। সূত্রে কিন্তু প্লাস। আর জে মানে কত? জে এর সহগ কত? -2 বাবা।
প্লাস মাইনাস 3 হোল স্কয়ার। ভুল করেও আবার এই 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার লিখবা না, তাহলে এগুলো সব প্লাস, স্কয়ারের ভিতরে আছে সব প্লাস, তার মানে এইটা হলো 4 প্লাস 4 প্লাস 9, 9 আর 4 13 আর 4 কত ওটা 17। কাজেই এইভাবে জিনিসগুলা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। তোমাদের ফিজিক্সের মাথা থেকে ওই যে ফিজিক্স ভূতটা তোমাদের সরাই দাও মাথায়, না নতুন জিনিস। হ্যাঁ, স্যার কিভাবে বলতেছে, আমি কিভাবে বলতেছি, শুধু এইভাবে শুধু তোমরা শুনো। হ্যাঁ, আজকে তোমাদের কাছে আমি আজকে 29 বছরের এই ফিজিক্সের অভিজ্ঞতা নিয়ে আজকে আমি এই বৃদ্ধকালে 59 বছর বয়সে আসি, আজকে তোমাদের সামনে আমি লেকচার দিচ্ছি, বয়সের শেষ প্রান্তে আসে। কেন আমি খালি বারবার দেখতেছি, সবাই আমি এর আগে পড়াইছি, দেখতেছি যে কেউ কোনো ফিজিক্স অত্যন্ত সহজ, কিন্তু এই যে এখন আসে দেখতেছি আবার বাচ্চা কাচ্চাদের মধ্যে ওই ফিজিক্স ভীতিটা ঢুকে গেছে। এর কারণ হলো ম্যাট্রিক লেভেলে তোমাদের ফিজিক্সের জিনিসগুলা অনেক কম দেওয়া আছে। এই কারণেই তোমরা এই জিনিসগুলো আজকে এসে ইন্টারমিডিয়েটে সাফার করতেছো। অতএব ভয়ের কোনো কারণ নাই, একটু খালি মাথায় ঢুকাবা, একটু মন দিও, সব হয়ে যাবে। পৃথিবীতে হয় না এমন কেউ, শুনো, যারা ফিজিক্স আবিষ্কার করছে তারা তো মনে কর কত স্ট্রাগল করছে, আর আমাদের ওই কালাবিদ্যাগুলা, কালা অক্ষরগুলা শুধু মাথায় নেবে এটাই পারবো না, এটা কোন কথা? নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছে ওই মেধা দিয়ে, আমরা এইটুকু নিতে পারি। আমরা তখন আবিষ্কার করতেছি, আমরা জিনিসটা শুধু খালি বুঝবো, বুঝতে পারবো না। ইনশাল্লাহ উপরে আল্লাহর কাছে তোমরা দোয়া করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দেখো বাবা, আমরা এগুলা আমি কিন্তু ডিটেলস লিখে দিছি, তোমাদের এগুলা সব পাবা। এই যে সমীকরণ এক্স ভেক্টর সব লিখে দিছি বাবা, দেখো কিভাবে আসে। এই যে আমার লেখাগুলাই দেখো কিভাবে আসে। হ্যাঁ, এখন দেখো এটা একটা জিনিস আমাদের বলি, যে মনে করো আর ভেক্টর ইজ ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। তোমরা এর আগে পড়াইছি আমি যে একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টর তাকেই বলে কোনো একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরটার মান দ্বারা ভাগ করা যায়। কোনো একটা ভেক্টরকে কি করা যাবে, ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা যায়। তুমি মনে করো x অক্ষ বরাবর যাচ্ছ, x অক্ষ বরাবর 2 কিলোমিটার গেলা, তা তোমার ভেক্টর কত? 2 কিলোমিটার, 2 x অক্ষ বরাবর i 2i, তোমার মান কত বাবা? কয় কিলোমিটার? 2। তাহলে 2i কে 2 দ্বারা ভাগ করলেই তো একক ভেক্টর হয়ে গেল। এই সহজ জিনিস, এই সহজ জিনিস। তুমি এই x অক্ষ বরাবর 2 কিলোমিটার গেছো, x অক্ষ বরাবর কয় কিলোমিটার গেছো? 2 কিলোমিটার। তাহলে y আর z অক্ষ বরাবর যাও নাই, তাহলে x অক্ষ বরাবর যেহেতু 2 কিলোমিটার গেছো, তাহলে তোমার মানে আর ভেক্টর, অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i। তোমার একক ভেক্টর তাইলে কত? তোমার একক ভেক্টর তোমার মান কত? কয় কিলোমিটার গেছে? 2 কিলোমিটার। তাহলে তোমার একক ভেক্টর যে কোনো একটা জিনিস দ্বারা প্রকাশ করা, ছোট হাতের এই যে আর ভেক্টর বাই মডুলাস আর। মডুলাস আর মানে তোমার মান, তার মানে আমরা লিখতে পারি 2i বাই কত? 2i বাই 2। ভুল করে আবার এই 2i সঙ্গে 2 আবার কাটাকাটি করবা না। এটা হলো ইজ ইকুয়াল টু কত? i। 2i বাই 2 ইজ ইকুয়াল টু কত? i। এই জন্য বলতেছি এটা 2 কাটে, এটা কত? i হলো। তাহলে একক ভেক্টর, তাহলে কোনো একটা ভেক্টরকে কি করব, ওই ভেক্টরটার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যাবে তাকে বলা হয় কি? একক ভেক্টর। যেমন এইখানে আছে আর ভেক্টর, বলছে এটা হলো আর ভেক্টরের দিকে একক ভেক্টর। তার মানে কি একক ভেক্টর কোন দিক? যে আর ভেক্টর যেদিকে যাচ্ছে সেই দিকেই তোমার একক ভেক্টর নির্ণয় করতে হবে। যে এই যে দেখো কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরটার মান দ্বারা, এই যে xi প্লাস yj প্লাস zk, ওর মান তাহলে কত? √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। হ্যাঁ, এইভাবে তোমরা সুন্দরভাবে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবা। তাহলে বলা গেল কি, যদি তুমি x অক্ষ বরাবর 2 কিলোমিটার, y অক্ষ বরাবর 3 কিলোমিটার যাও, তার মানে তোমার অবস্থান ভেক্টর হলো আর ভেক্টর ইজ ইকুয়াল টু x অক্ষ বরাবর কত? 2 কিলোমিটার, 2 কিলোমিটার, তাহলে 2i। হ্যাঁ, আর y অক্ষ বরাবর 3 কিলোমিটার, তাহলে 3j। তাহলে তোমার অবস্থান ভেক্টর তাহলে কত? অবস্থান ভেক্টর ওই যে আর ভেক্টর বাই মডুলাস আর। মডুলাস আর মানে তাহলে আর ভেক্টর এখানে কত হচ্ছে? 2i প্লাস 3j, আর মডুলাস তাহলে বাবা কত হলো? √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। যা হবে সেটাই হলো কি তোমার একক ভেক্টর। একক ভেক্টরের মান বাবা সবসময় কি 1 হয়। এখন দেখো আমরা আসি, এখন দেখো এই যে জিনিসটা একটা সুন্দর একটা জিনিস আমি লিখে দিয়েছি, অবস্থান ভেক্টর আর ভেক্টর 2i
2i প্লাস 3j প্লাস 1k বোঝায় যে এটার এক্স অক্ষ বরাবর 2 কিলোমিটার 2 গেছে, ওয়াই অক্ষ বরাবর 3 গেছে এবং জেড অক্ষ বরাবর কত 1 একক গেছে। এইটাই হলো কি একক ভেক্টর। এখন দেখো, এখন তোমাদেরকে আসি দিক কোসাইন বাবা, যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর 3টি ধনাত্মক এক্স অক্ষের সাথে যথাক্রমে প্লাস এক্স ওয়াই এ এবং জেড কে করে। দেখো আমি দেখাই দিচ্ছি, দেখো এই যে এক্স ওয়াই জেড। এখন বলতেছে অক্ষের সাথে অবস্থান ভেক্টরটি আর ভেক্টর, একটা অবস্থান ভেক্টর আর। এই আর ভেক্টরটা কি করতেছে, প্রথমে দেখো আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে থিটা এক্স কম উৎপন্ন করছে। কত এক্স? থিটা এক্স। আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, কারণ আরের দুইটা কটা অংশ? দুইটা, আরের দুইটা উপাংশ, একটা হলো কস থিটা আর একটা হলো কি সাইন থিটা। তাহলে এইখানে আমি তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, আর মানে মডুলাস, এক্স মানে অবস্থান ভেক্টর। এখানে তদ্রূপ আমরা কোসাইন সম্মুখের দিক লিখতে পারবো। তাহলে এক্স বাই কত রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, কারণ এটা যেহেতু এক্স অক্ষ বরাবর গেছে তাহলে ওয়াই এবং জেড কি নাই, ওয়াই এবং জেড কি নাই। তাহলে আমরা লিখতে পারবো cos থিটা এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, cos থিটা ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এবং cos থিটা জেড ইজ ইকুয়াল টু জেড স্কয়ার বাই ওয়াই এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। অতএব cos থিটা মানে এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর কোসাইনের মান। এখন দেখো আমরা এই যে দেখো সমীকরণ অনুসারে এ ভেক্টরের অবস্থান ভেক্টর প্রতিপাদন করা যায়। এই যেমন এ ভেক্টর এক্স অক্ষ বরাবর এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটা মান তাইলে কি হবে? তার মানে এক্স অক্ষ বরাবর এই যে এ একটা ভেক্টর, ত্রিমাত্রিক একটা ভেক্টর, এটার এক্স অক্ষ বরাবর মান, তাহলে এটার এক্স অক্ষ বরাবর মান দেখো, এটার এ একটা ভেক্টর, এটার এক্স অক্ষ বরাবর মান হলো এক্স, ওয়াই অক্ষ বরাবর মান হলো কত এ ওয়াই, এবং জেড অক্ষ বরাবর মান হলো কি এ জেড। কাজেই এইটাকে আমরা লিখতে পারবো টোটাল ভেক্টর কোনটা এ, এই এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তার মানে আমরা লিখতে পারবো এ ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারবো তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে। তাহলে এটার মডুলাস মানে কি? একটু আগেই বলছি মডুলাস মানে এ ইজ ইকুয়াল টু রুট ওভার এই যে এইখানে যেটা আছে সেটা। এখন দেখো বাবা নিশ্চয়ই জিনিসগুলো বুঝতে গেলে সহজ জিনিস একদম, হ্যাঁ এগুলো বেসিক জিনিস। এখন দেখো যদি বলে যে পি একটা ত্রিমাত্রিক বিন্দু আছে বাবা, পি একটা ত্রিমাত্রিক বিন্দু আছে, বিন্দুটা কত মানে এক্স অক্ষের স্থানাঙ্ক হলো 2 একক, ওয়াই অক্ষের স্থানাঙ্ক -2 এবং জেড অক্ষের হলো কি +2। বিন্দুর অবস্থান ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল ভেক্টর মানে কি? তার মানে আর ভেক্টর এইটা মানে কোনটা? আমরা জানি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এইটা কত এক্স, এটা ওয়াই, এটা জেড। এই যে এইখানে মানটা বসাই দিছি 1 -2 এই যে এর সমান্তরাল ভেক্টর। তাহলে এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হলো আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। মানটাগুলো বসাই দিই, এক্স ওয়াই জেড বসাই দিলাম। তাহলে একক ভেক্টর, ওই ভেক্টরকে ওই ভেক্টরটার মান দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা কি একক ভেক্টর পেয়ে গেলাম। দেখো এখন যদি বলে যে এক্স জেড সমতলে এই ভেক্টরটার দৈর্ঘ্য কত, কোন তলে? এক্স জেড তলে। তাহলে এক্স জেড তলে কে নাই? ওয়াই নাই, ঠিক আছে, ওয়াই এর উপাংশ থাকবে না। এক্স জেড সমতলে বিবেচনা করলে প্রাপ্ত তাহলে ভেক্টর তাহলে কে আছে? তাহলে এইখানে ওয়াই নাই, এ নাই, তাহলে কে আছে? 3i প্লাস 4k। কে আছে? 3i প্লাস 4k। তাহলে মান তাহলে কত? রুট ওভার আই এর সহগ স্কয়ার প্লাস জেড এর সহগ স্কয়ার। এটা তাহলে কত হলো? 5 একক হলো। এখন দেখো আরেকটা দেখো 2i প্লাস 3 যে ভেক্টরটি, এই ভেক্টরটির মান নির্ণয় করো। তো
তোমাদের একটু আগেই ছিলাম মান যদি নির্ণয় করতে চাই তাহলে কি করব, যে 2i প্লাস 3j, তাহলে আমরা লিখতে পারবো রুট ওভার 2a স্কয়ার প্লাস 3a স্কয়ার, মানটা বাইরে গেল। এটা কোন সমতলে অবস্থিত, i কোন সমতলে x, আর j কোন সমতলে, j কোথায়, y অক্ষ, তাহলে মানে এটা x y সমতলে অবস্থিত। দেখো তারপর 3 নম্বর বলছে z অক্ষ বরাবর দিকের কোসাইন, কোন অক্ষ বরাবর, z অক্ষ বরাবর, তাহলে z বাই মডুলাস r, যেহেতু দেখো z বরাবর এখানে কিন্তু z নাই, r ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j, z যেহেতু নাই তাহলে cos z ইজ ইকুয়াল টু z বাই মডুলাস r, মানে মান মানে এইটা এইটা এই টোটাল ইয়াটা, তার মানে মান মানে এইটার মান কত, এটার মান হলো রুট ওভার 2a স্কয়ার প্লাস 3a স্কয়ার, তা z বাই মোটা z তো নাই, কাজেই z এর মান 0। এইটা যদি বলতো বাবা, যদি x অক্ষ বরাবর যদি বলতো তাহলে আমরা বলতাম 2 বাই, এটা লিখতাম কত, x বাই মডুলাস r, তার মানে 2 বাই এইটা হইতো। যদি বলতো যে y অক্ষ বরাবর তাহলে 3 বাই এইটা হইতো। এখন যেহেতু বলছে z অক্ষ বরাবর তো আমাদের কোনো মান নাই, z অক্ষ বরাবর 0, কাজেই ওইটা 0 বাই মডুলাস r, এবং z অক্ষ বরাবর কোনো কোণ করবে না। এখন দেখো আমরা আসি, এই দেখছো টোটাল জিনিসটাই আমি লিখে দিছি, আর ভেক্টর অবস্থানকারী তল cos z z 0। দেখো এবার দেখো দুইটি বিন্দুর অবস্থান ভেক্টর, দুইটা বিন্দু দেওয়া আছে বাবা, ত্রিমাত্রিক দুইটা বিন্দু দেওয়া আছে, একটা আছে x1 y1 z1 আর একটা হলো x2 y2 z2। তাহলে মূল বিন্দু থেকে এইটার অবস্থান ভেক্টর কত, r1, q এর অবস্থান ভেক্টর কত, r2, তাহলে r1 ইজ ইকুয়াল টু xi প্লাস x1 প্লাস x1i প্লাস y1j প্লাস z1k, আর r2 ইজ ইকুয়াল টু x2i মাইনাস y2j প্লাস কত z2k। এখন এইটা একটা জিনিস দেখো এটা কিভাবে হয়, একটু জিনিস তোমাদেরকে শিখাই দিচ্ছি। দেখো যদি p থেকে q বলে, pq কত, কি বলছে কোশ্চেনটাতে, pq কত, pq কত, তার মানে ত্রিভুজটা গেছে এই দিক দিয়ে, দেখো এই দিক দিয়ে ত্রিভুজটা বলতে হবে, তার মানে ত্রিভুজ OPQ হতে পারে। আমাকে যেহেতু PQ বাইর করতে বলছে, তাহলে আমরা জানি ত্রিভুজের সূত্র কি জানি, কি বলে, তৃতীয় বাহুটা কি করে, লব্ধি নির্দেশ করে। ও তারপরে আমরা লিখতে পারবো OQ ভেক্টর ইজ ইকুয়াল টু OP ভেক্টর প্লাস PQ ভেক্টর, লিখতে পারবো না। তার মানে OP ভেক্টর প্লাস PQ ভেক্টর প্লাস, তার মানে আমার তো বাইর করার দরকার PQ ভেক্টর, তার মানে আমি লিখতে পারবো PQ ভেক্টর ইজ ইকুয়াল টু OQ ভেক্টর মাইনাস OP ভেক্টর। তাহলে OQ ভেক্টর মানে কোনটা, OQ ভেক্টর মানে হলো এই যে OQ ভেক্টর, আমরা লিখতে পারবো OQ ভেক্টর মানে R2 ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারবো x2i প্লাস y2j প্লাস z2k, আর OP ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারবো মানে R1 ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারবো x1i প্লাস y1j প্লাস z1k। এখন আমরা চলে আসি OQ মাইনাস OQ মানে কোনটা, x2i প্লাস y2j, তাহলে আমরা লিখতে পারবো এই যে x2i y2j মাইনাস z2k, আর OP মানে হলো x1i y1j z1k। তাহলে বিয়োগ করি i সহগ 1, তাহলে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। এখন সুন্দর একটা জিনিস শিখাই দেই তোমাদেরকে, তোমাদের বোঝার জন্য, যাতে কোনো সময় ভুল না হয়। যদি বলতো তাহলে আমাদের এইখানে বলছে PQ মানে পাদবিন্দু P শীর্ষবিন্দু Q, PQ কত, PQ যখন বলবে তাহলে Q বিয়োগ P, তাহলে x2 মাইনাস x1i y2 মাইনাস y1j z2 মাইনাস z1। যদি QP বলতো
তাহলে কিউ এখানে কি পাদবিন্দু আর পি এখানে শীর্ষবিন্দু, তাহলে x1 মাইনাস x2i, y1 মাইনাস y2j, z1 মাইনাস z2k। ইনশাল্লাহ তোমরা এইভাবে ভালোভাবে বুঝছো, আমি যে জিনিসটা বুঝাই দিলাম। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন দেখো, এখন ওই জিনিসগুলোই বাবা দুইটা বিন্দু দিয়ে আমি বুঝাই দিছি, দেখো একদম সহজ জিনিস। এখন বলছে যে বিন্দুদ্বয়ের সংযোগকারীর দিগ্রাশিটি, তার মানে এত এবং এটা, তার মানে পি কিউ বাই করতে বলছে। পি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, তার মানে এইটা বিয়োগ এইটা আই, এইটা বিয়োগ এইটা জে, এইটা বিয়োগ এইটা কে। দেখো, আর মডুলাস তো বুঝতে পারছো, মডুলাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, ওই মানগুলো এক্স এর সহগ স্কয়ার, জে এর সহগ স্কয়ার, কে এর সহগ স্কয়ার, এগুলো বাইর করে নিলে হয়ে যাবে। এখন বলছে কোন বিন্দু পি এর স্থানাঙ্ক যদি এত হলে বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। তোমাদেরকে আগেই বলছিলাম, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা জে। আমরা জানি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, মানগুলো খালি বসাই দিবা। হ্যাঁ, এবং পি এর দিগ্রাশিটি তোমাদেরকে দেখাই দিলাম কিভাবে দিগ্রাশিটি বাইর করে। হ্যাঁ, পি এর যদি বলে এ বিয়োগ পি, তাহলে তিনটি একক ভেক্টর যোগ করে একটি একক ভেক্টর পাওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো। একটি একক ভেক্টর পাওয়া সম্ভব কিনা লিখে দিয়েছি। তিনটি একক ভেক্টর যোগ করে একটি একক ভেক্টর পাওয়া সম্ভব। তিনটি একক ভেক্টরের মধ্যে যদি দুইটি একক ভেক্টর সমান এবং বিপরীতমুখী হয়, যেমন দেখো এ আই এখানে প্লাস মাইনাস আই প্লাস জে, দুইটা একক ভেক্টর যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে একটা একক ভেক্টর পাওয়া যাবে। এবার দেখো ভেক্টর রাশির গুণ, এটা সহজ গুণ জিনিস। ভেক্টর রাশির গুণ, ভেক্টর রাশির দুই প্রকার গুণ আছে, একটা হলো স্কেলার গুণন আর একটা হলো কি ডট গুণন। স্কেলার গুণন আর একটা হলো ডট গুণন। আমরা গুণ তো সবসময় এইভাবে জানি না, এইভাবে জানি না। একটা গুণকে আমরা এই ডট বলি, আর একটাকে ক্রস বলি, এটা স্বাভাবিক যাবে। এই যেমন আমরা 2 গুণন 2 4, 2 গুণন 2 4, এটা হলো মান দিয়ে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা আলাদা হয়। ভেক্টরের গুণটা বাবা এটা একটু আলাদা আলাদা হয়, ঠিক আছে। এখন দেখো ভেক্টরের সাথে স্কেলার গুণন, কোনো ভেক্টরের সাথে একটি স্কেলার রাশি গুণ করলে এটা কিন্তু স্কেলার হবে বাবা। এটা স্কেলার রাশি গুণ করলে গুণফল একটি কি হয়, ভেক্টর রাশি হবে। হ্যাঁ, এবং এর দিক প্রদত্ত ভেক্টরের দিকে হবে। এবং এ ভেক্টর যদি স্কেলারের সঙ্গে যদি কোনো ভেক্টরকে যদি কোনো স্কেলার সঙ্গে গুণ করা যায় তাহলে ওইটাও হলো ভেক্টর হয়ে যাবে। কারণ যেমন এফ ইজ ইকুয়াল টু এম, এ একটা কি ভেক্টর, ত্বরণ একটা ভেক্টর, এম এখানে কিন্তু স্কেলার রাশি, কাজে এটা গুণ করলে ওইটা আবার কি একটু ভেক্টর রাশি হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো ভেক্টর সাথে ভেক্টর গুণন, এই যে জিনিসগুলো তোমাদেরকে আমি একটু আগে বললাম, এই যে গুণন, একটা অদিক রাশি একটা কি দিক রাশি। এখন দেখো দুইটি দিক রাশির স্কেলার গুণন বা ডট গুণন, এটা সহজ জিনিস। দেখো দুইটা ভেক্টরকে গুণ করলে যে ভেক্টর হয় এমন কথা না, দুইটা ভেক্টরকে গুণ করলে স্কেলার গুণনও হইতে পারে, ভেক্টর গুণনও হইতে পারে। দুইটি ভেক্টর রাশি গুণ করলে যদি গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে এই জাতীয় গুণনকে বলা হয় ডট গুণন বা স্কেলার গুণন। ডট গুণনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এই যে ডট, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, মনে করো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা এটা ডট গুণন লিখতে পারবো। তাহলে আমরা এটাকে ডট গুণন ভাবে লিখতে পারবো, এ ভেক্টর এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হইতে হবে, 0 এবং কি 180 মধ্যে হইতে হবে। এখন দেখো আমরা পরের জিনিস এসেছে, ওই যে লিখে দিলাম এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, যখন এ বি যতক্ষণ মান নির্দেশ করে। এখন দেখো উপাংশের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, যে উপাংশের মাধ্যমে উপাংশ, যেমন দেখো আমি একটু সুন্দরভাবে লিখে দিচ্ছি, এটা এ ভেক্টর, ওপি ও ভেক্টর, আর ও কিউ কি, ও কিউ হলো বি ভেক্টর, ও কিউ হলো বি ভেক্টর। দেখো এটা কিউ এন কি লম্ব অঙ্কন করলাম, আসলে কি জানো, এই যে আমি যদি এখানে কলমটা ধরি, এই কলমটা যদি এখানে ধরি,
তাহলে এইখানে কলমের ছায়াটা পড়বে। তাহলে আমি এখানে বলবো বোর্ডের উপর কলমের ছায়া। কার উপর? বোর্ডের উপর কলমের ছায়া। কার উপর? বোর্ডের উপর কলমের ছায়া। তার মানে এইটা হলো ওয়েনটা হলো বি এর ছায়া। কার উপর? এ এর উপর। আর এই ওবিটা এইটা হলো বি এর উপর এর ছায়া, মানে এ এর উপর বি এর ছায়া, বি এর উপর এর ছায়া। তার মানে বিষয়টা হলো এরকম, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু বুঝবা যে এ ডট বি ইজ ইকুয়াল টু লেখা যাবে এ বি কস থিটা। এ বি কস থিটা এটাকে আবার এইভাবে লেখা যায় এ ইন্টু বি কস থিটা। এটাকে এইভাবে লেখা যায় এ ইন্টু বি কস থিটা। এটা কি? এটা হলো এ ভেক্টরের মান। এটা হলো এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান। আর বি কস থিটা হলো এর উপর বি এর ছায়া, যাকে ফিজিক্সের ভাষা বলে এর উপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমার ভাষাটা হলো এ ভেক্টরের উপর বি ভেক্টরের, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এই যে লিখে দিছি এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ। তার মানে এ ডট বি ইজ ইকুয়াল টু লেখা যাবে এ বি কস থিটা। তার মানে এ ইন্টু বি কস থিটা, এর হলো এ ভেক্টরের মান, এটা হলো কি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এখন আসলে এই জিনিসটা কিরকম, তোমাকে উপাংশ মানে কি বলতেছে যে তুমি এটাকে ব্যাখ্যা করো ভেক্টরে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এইটাকেও তুমি ওই ভেক্টরের মাধ্যমে বলো। এখন তোমাকে বলা হইতেছে যে ভাই দুইজন মানুষ আছে, দুইজন বন্ধু আছে। এখন আরেকজন বলতেছে তোমাদের দুইজনকার পরিচয় দাও। একজন বলতেছে যে বলছে কিভাবে পরিচয় দাও, সঙ্গে সঙ্গে দুইজনে কিন্তু খালাতো ভাই, মানে যে দুইজনকে প্রশ্ন করতে সেই দুইজন কিন্তু খালাতো ভাই। এখন আরেকজন বলতেছে তোমাদের পরিচয়টা তোমরা ডাইরেক্ট খালাতো ভাই এইভাবে বলার দরকার নেই, কিভাবে বলবা? তখন বলতে পরিচয় দাও এইভাবে যে ওর 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 মায়ের বাবা যে আমার মায়ের বাবাও সে। কিভাবে প্রশ্নটা বললো যে ওর মায়ের বাবা, তোমাদের একজন জিজ্ঞাসা তোমাদের দুইজনকার মধ্যে সম্পর্কটা কি, তখন বলতেছে ওর মায়ের বাবা যে আমার মায়ের বাবা সে। তাহলে ওদের মধ্যে সম্পর্কটা কি? খালাতো ভাই বোন। তদ্রুপ এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা তোমাদেরকে বলতেছে যে তোমরা উপাংশের মাধ্যমে বলো, উপাংশ ভেক্টরের মাধ্যমে বলো। তাহলে ভেক্টরের মাধ্যমে বলতে পারবো এ ডট বি ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান এর উপর বি এর কস থিটা, অথবা এটাকে এইভাবেও লেখা যায় বি ইন্টু এ কস থিটা। তার মানে বি ভেক্টরের মান বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। একবার শুনো, বর্ষাকাল যখন আসে তখন আমরা নদী যখন পার হই কার উপর দিয়ে যাই? নৌকার উপরে চড়ে যাই, ঠিক আছে? নৌকার উপর দিয়ে চড়ে যাই। আবার যখন নদী যখন শুকায় যায় তখন নৌকাটা যখন আমরা নিয়ে আসি, নৌকাটা কোথায় চড়ে? আমাদের ঘাড়ের মধ্যে চড়ে আসে, আমাদের উপরে চড়ে আসে। বুঝছো? তোমরা যখন অনেক সময় তোমরা দেখছো যে অনেক মৃত যাত্রীকে তোমরা মৃতপথে কবর স্থানে যখন নিয়ে যাও তোমাদের ঘাড়ে করে নিয়ে যায়। তার মানে দেখা যাচ্ছে যে লাশটা তোমার ঘাড়ের উপর, তুমিও একদিন আরেকজন মানুষের, তুমিও যদি লাশ হয়ে যাবে তুমি আরেকজন মানুষের ঘাড়ের উপর চড়বা। তার মানে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তার মানে এ ভেক্টরের মান এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, অথবা বি ভেক্টরের মান বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। এইটা হলো উপাংশের মাধ্যমে স্কেলার গুণফলের ব্যাখ্যা। দেখো এখন আমরা আসি যে সিদ্ধান্ত। দেখো অতএব দুইটি ভেক্টরের স্কেলার গুণফল হলো যে কোনো একটি ভেক্টর রাশির মান এবং ওই ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফলের মানের সমান। একটু আগে যেটা বাইর করলাম এ ডট বি ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টর বি এর লম্ব অভিক্ষেপ, মানে যে কোনো একটার মান এবং ওই ভেক্টরের উপর অন্য একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখন দেখো কাজও একটা কি, কাজ মানে কি আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট আর, তার মানে আর ডট এফ, ডট গুণন মিনিমাম সূত্র মেনে চলে। তার মানে এখানে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এবং আর ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে। এখন দেখো বল ও সরণ ভেক্টর রাশি হলো কাজ একটি স্কেলার রাশি। কেন? যে কাজ মানে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে বল কোনটা? এফ। বলের দিকে সরণ কত? আর কস থিটা। বলের দিকে সরণ কত? আর কস থিটা। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম। কত বল প্রয়োগ করলাম? এফ বল। তাহলে বলের দিকে সরণ কত? এফ কস থিটা। আর এটা কত কোণ করছে? থিটা কোণ করছে। তাহলে বল ইন্টু বলের দিকে সরণ, বল ইন্টু বলের দিকে সরণ। তার মানে এফ ইজ ইকুয়াল টু এইটা সরণ যদি আর হয়
আর ভেক্টর হয় তাহলে এটা হলো কি আর কস থিটা। আর দুইটা অংশ, একটা হলো আর কস থিটা আর একটা হলো, তাহলে বল ইনটু বলের দিকে সরণ, তাহলে মানে কি বল ইনটু বলের দিকে সরণ একটু আগে বললাম যেটা কি দ্বারা প্রকাশ করে, ডট গুণন দ্বারা প্রকাশ করা হয়। ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, দুইটা ভেক্টর এ ও বি, এ ভেক্টর তাহলে আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, তার মানে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, বি ডট এ ইজ ইকুয়াল টু বি এ কস থিটা, মানে এ বি কস থিটা, অতএব এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, অতএব ডট গুণন কি করে বিনিময় সূত্র মেনে চলে। এবার দেখো ডট গুণনের সাথে যে বন্টন সূত্র, এ বি সি তিনটা ভেক্টর আছে, কিভাবে বন্টন করব? বন্টন সূত্র হলো এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। এখানে প্রমাণ করা যে ডট এবং স্কেলার গুণন বন্টন সূত্র মেনে চলে, কিন্তু বন্টন সূত্র অনুসারে অনুরূপভাবে আমরা লিখতে পারি এম এ ডট বি ইজ ইকুয়াল টু এম ই ভেক্টর ডট বি ভেক্টর, আবার এ ভেক্টর ডট এম বি ভেক্টর। এখানে এম হলো একটি স্কেলার রাশি, এম একটা কি রাশি? স্কেলার রাশি। এটা এইভাবেও লেখা যায়। এখন দেখো আই জে কে তিনটা আয়তক্ষেত্র ভেক্টর, আমরা একটু আগেই শিখছি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, যদি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, তার মানে এটা কার মান? এ ভেক্টরের মান, বিটা কার মান? বি ভেক্টর, এবং ওদের মধ্যে প্রতিক্রম কোসাইন। তদ্রূপ যদি আই ডট আই হয়, আই ডট আই হয়, আই এর মান কত? 1, এই আই এর মান কত? 1, দুইটা একক ভেক্টর, দুইটা ভেক্টর যদি আই আই যদি একই দিকে যায়, দুইটা ভেক্টর যদি একই দিকে যায়, তাহলে এদের মধ্যে প্রতিক্রম কত? 0 ডিগ্রি, অর্থাৎ cos 0, এটার মান 1, তাহলে আই ডট আই, জে ডট জে, কে ডট কে 1। হ্যাঁ, আর আই ডট জে ইজ ইকুয়াল টু 0 কেন? আই ডট জে, আই আর জে দুইটা আলাদা আলাদা ভেক্টর, আই আর জে দুইটা আলাদা ভেক্টর, তাহলে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর কত? জে, জেড অক্ষ বরাবর, তাহলে প্রতিটা অক্ষই প্রতিটা সঙ্গে 90 ডিগ্রি। অতএব আই ডট জে, আই এর মান 1, জে এর মান 1, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান কত? 0। অতএব আই ডট আই, অতএব আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এগুলোর মান কত হবে? 0 হবে। অতএব এই জিনিসগুলা খুব ইজি, এই যে 0 হবে। দুইটা সম্পর্কে আমি সব লিখে দিছি, দেখো 90 ডিগ্রি হয়। এখন দেখো দুইটি ভেক্টর কখন পরস্পর লম্ব হবে? দেখো আমরা কি লিখতে পারি? এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়, এ ডট বি ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, এ ডট বি ইকুয়াল টু কি হলো? যদি এ ডট বি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এ বি কস থিটা ইকুয়াল টু 0। এ বি কস থিটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কস থিটা ইকুয়াল টু 0। যখন এ আর বি, এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, বি বি নট ইকুয়াল টু, এ আর বি দুইটা কি? 0 না, ঠিক আছে। তাহলে cos থিটা ইকুয়াল টু 0, cos 0 মান কত? cos 90 ডিগ্রি, কাজে cos 90 থিটা cos 0 মান তাহলে cos 90 ডিগ্রি, অতএব দুই পাশে cos cos আউট করে দাও, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। সুতরাং মান 0 নয়, এমন দুইটি ভেক্টরের স্কেলার গুণফল পরস্পর 0। তাহলে আমরা বলতে পারি যে দুইটি ভেক্টর কখন পরস্পর লম্ব হবে? সত্যটা কি? সত্যটা হলো যদি ডট গুণন 0 হয়, যদি দুইটি ভেক্টরের ডট গুণন 0 হয়, তাহলে ভেক্টর দুইটা কি? পরস্পর লম্ব হবে। এই যে যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে? বিপরীত দিকে যাবে। হ্যাঁ, দুইটি একই ভেক্টর যদি হয়, তাহলে এটা কি লেখা যাবে? এ ডট এ ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর মানে এটার মানে এ, দুইটা একই ভেক্টর, মধ্যবর্তী 0, তার মানে এ স্কয়ার মানে মডুলাস স্কয়ার এ স্কয়ার। আজ এ পর্যন্তই। আমরা পরের লেকচারে তোমাদেরকে আরও বিশদভাবে অন্যান্য জিনিসগুলো শেখাইতে পারবো। আজ এ পর্যন্ত রাখি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।